আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমি ইশতিয়াক। আজকে তোমাদের প্রতিশ্রুতি ব্যাচে প্রথম ক্লাস, কেমিস্ট্রির প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তোমরা যে যেখানে আছো সবাইকে মেনশন দাও, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ, এখানে ক্লাস শেয়ার করা যাবে না, তবে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সো আজকের টপিকটা হচ্ছে পরিমাণগত রসায়নের প্রথম টপিক, যেটা আমরা আলোচনা করব মোল এবং মোলারিটি। আমরা আলোচনা করব কি মোল এবং মোলারিটি। সো ফার্স্ট অফ অল আমরা ঢাকা ইউনিভার্সিটির মার্কস ডিস্ট্রিবিউশন এবং ঢাকা ইউনিভার্সিটিতে কি লেভেলের প্রশ্ন আসে এবং বিগত বছরগুলোতে পরিমাণগত রসায়ন থেকে কি কি প্রশ্ন এসেছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা আমরা দেখে নিব। এবং ক্লাস শেষে তোমরা তোমাদের আজকের এই ক্লাসে তোমরা পিডিএফ ক্লাস শেষ হওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে এই গ্রুপে। সো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করছি এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো। সো ক্লাস শুরু করছি এখনই। খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল এই পরিমাণগত রসায়নটা টোটাল তিনটা টপিক আছে। কয়টা টপিক? তিনটা টপিক। তার মধ্যে একটা টপিক খুবই ইম্পর্টেন্ট, সেটা মোল সংক্রান্ত টপিক। কি বলেছি? মোল সংক্রান্ত টপিক। সেকেন্ড টপিকটা জারণ বিজারণ কনসেপ্ট এবং থার্ড টপিকটা টাইট্রেশন। অর্থাৎ এই মোলারিটি এবং এই মোল থেকে 50% ম্যাথ চলে আসে, বাকি 50% আসতে পারে জারণ বিজারণ কনসেপ্ট অথবা টাইট্রেশন থেকে। অর্থাৎ আমাদের পরিমাণগত রসায়ন থেকে তিনটা টপিক খুব ভালোভাবে পড়তে হবে। একটা মোল সংক্রান্ত টপিক, এরপর আরেকটা টপিক জারণ বিজারণ কনসেপ্ট এবং আরেকটা টপিক টাইট্রেশন। আচ্ছা, এরপরে এটা কি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে মোল সংক্রান্ত টপিক থেকে যে যে প্রশ্নগুলো এসেছে সেই টপিকগুলো আমি এখানে তুলে ধরলাম। সো খেয়াল করে দেখো, মোল থেকে সবসময় বেসিক বা কনসেপচুয়াল ম্যাথগুলো সবসময় আসে, যেটা আজকে আমরা দেখব। এরপর মোলারিটি থেকে এগুলো সাব টাইপ। এটা মেইন টাইপ, এটা সাব টাইপ। অর্থাৎ মোলারিটি থেকে কি কি ম্যাথ আসে বা কোন কোন প্যাটার্নের ম্যাথ আসে সেটা এখানে লেখা হয়েছে। সেটা খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল বেসিক ম্যাথ বলতে ধরো নরমাল একটা দ্রবণের মোলারিটি বের করতে বলছে, এটাকে বলা বেসিক ম্যাথ। এরপর আবার বলা একই ধর্মের পদার্থের মিশ্রণের মোলারিটি। একই ধর্মের পদার্থের মিশ্রণের মোলারিটি কিভাবে বের করে সেটা কি পড়তে হবে, জানতে হবে, এবং এগুলোর ফর্মুলাগুলো মুখস্থ ঠুরস্থ করতে হবে। ঠিক আছে। এরপর আবার খেয়াল করে দেখো, ভিন্ন ধর্মের পদার্থের মিশ্রণের মোলারিটি। ভিন্ন ধর্মের পদার্থ বলতে যখন ভিন্ন দ্রবণ থাকবে, ভিন্ন দ্রবণ যখন থাকবে তখন কিভাবে মোলারিটি বের করে সেটা শিখতে হবে। এরপরে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ, ওএইচ এবং লাস্টে গিয়ে পার্সেন্টেজ সম্পর্কিত ম্যাথ। এরপর আমাদের মোলারিটি এখানে শেষ। এরপরে মোলারিটিতে আবার বেসিক ম্যাথ এবং একটা রিলেশন বিটুইন মোলারিটি এবং মোলারিটির একটা কি থাকবে, টার্ম থাকবে। সেই টার্মটা তোমাকে এখানে কি পড়তে হবে। আর লাস্টে গিয়ে তুমি দেখতে পাচ্ছ নরমালিটি। নরমালিটি মানে কি তুল্য সংখ্যা বের করা, তুল্য ভের বের করা এবং গ্রাম তুল্য সংখ্যা এবং রিলেশন বিটুইন মোলারিটি এবং নরমালিটি। এটা আমাদের মোল সংক্রান্ত টপিক। বুঝা গেছে? আচ্ছা, সো এখন আমরা দেখলাম কি টপিকগুলা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই টপিকগুলো আমরা স্লাইডে আলোচনা করব, কারণ স্লাইডে আলোচনা করলে জিনিসটা খুব সহজে বোঝা যাবে। হোয়াইট বোর্ডে আলোচনা করলে সব দেখা যাচ্ছে কি যে সময় বেশি যাবে। কি বললাম? সময় বেশি যাবে, লেখা এবং তুমি আবার তোলা সময় বেশি যাবে। সো আমি ডিসিশন নিয়েছি সেটা কি এই জিনিসটা আমি স্লাইডে পড়াবো। আচ্ছা, এখন গেল। এর পরবর্তীতে এখন আসলাম মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে শুরুতে বিভিন্ন সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন গুলো আমি আলোচনা করছি না, কারণ এগুলো আলোচনা করলে তোমরা বোর ফিল করবা। শুধু কেমিস্ট্রি নিয়ে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের টিচার তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কি কি প্যাটার্নের প্রশ্ন আসে অথবা মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কিরকম, সিকিউ বলতে রিটেন পার্টে কত নাম্বার বা এমসিকিউ পার্টে কত নাম্বার সেটা আলোচনা হয়তো তোমরা জানো এবং তোমাদেরকে এটা করা হয়েছে। সো আমি আজকে জাস্ট কেমিস্ট্রিটা বললাম। সেটা কি কেমিস্ট্রিতে মনে রাখবা তোমার টোটাল 100 মার্কস, তার মধ্যে কেমিস্ট্রি কত 25 মার্কস। 25 মার্কসের মধ্যে এমসিকিউ আসবে কয়টা? 15টা। কয়টা এমসিকিউ আসবে? 15টা। অর্থাৎ ফুল কেমিস্ট্রি থেকে শুধুমাত্র এমসিকিউ কয়টা আসবে? 15টা। আর রিটেন পার্টে কত মার্কস থাকবে? 10 মার্কস। রিটেন মার্কসে কত থাকবে? রিটেন পার্টে 10 মার্কস আর এমসিকিউ তে 15। 15 এবং 10 মিলে কত আসছে? 25 আসছে। কত আসছে বলো? 25 আসছে। এই 25 নাম্বার তোমাকে আয়ত্ত করতে হবে। আর একটা কথা বলে রাখি, আজকের ক্লাসটা মোল সংক্রান্ত ক্লাস নিয়ে, অর্থাৎ মোল এবং মোলারিটি নিয়ে। সো এই ক্লাস থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন পাবা।
ভাবতে পারো ভাইয়া একটা কোশ্চেন জন্য হচ্ছে আমি এত সময় ইনভেস্ট করব। দেখো মাথায় রাখবা যে ইউনিভার্সিটিতে বা যে কোনো ভার্সিটি এক্সামে মনে রাখবা একটা নাম্বার কিন্তু তোমাকে হচ্ছে 1000 জনকে হচ্ছে ফেলে দেওয়ার জন্য হেল্প করবে। অর্থাৎ 1000 জনকে ফেলে দেওয়া যায় শুধু একটা নাম্বার আরেকজন থেকে বেশি পেলে। কথা বুঝে গেছে? সো কম্পিটিশনটা হচ্ছে জাস্ট পয়েন্টে পয়েন্টে, ডেসিমেলে কি হয়, কম্পিট হয়, এটা মাথায় রাখবা। আচ্ছা, সো আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি যতটুকু দেখেছি যে বিভিন্ন টপিক থেকে কোন কোন বছরে কি কি প্রশ্ন এসেছে সেটা একটা সামারি করলাম। জাস্ট খেয়াল করে দেখো, পিপিএম থেকে 2002-2003 সালে পিপিএম থেকে প্রশ্ন এসেছে কয়টা? একটা। এরপরে যেটা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে 17 সালে এসেছিল। 17 সালে মোলারিটি থেকে একটা প্রশ্ন এসেছিল। এরপরে 18-19 সালে, যেটা আজকে আলোচনা করব, মানে 18-19 সেশনে, মানে গত বছর তো অ্যাকচুয়ালি পরীক্ষা হয় নাই, এর আগের বছরে যে পরীক্ষাটা হয়েছিল 2019 সালে, সেখান থেকে মোল সংখ্যা থেকে প্রশ্ন এসেছে, আয়তন থেকে প্রশ্ন এসেছে, মানে মোল সংখ্যা, আয়তন, পরমাণু সংখ্যা এবং জারণ বিজারণ টাইপ থেকে হচ্ছে কি প্রশ্ন এসেছে কখন? 18-19 সালে। এটা হচ্ছে লেটেস্ট ফরম্যাটটা। আর এখানে তুমি দেখতে পাচ্ছ প্রশমন থেকে প্রশ্ন আসে, মোলারিটি থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ থেকে প্রশ্ন আসে। অর্থাৎ সো চ্যাপ্টারটা কিন্তু খুবই ভাইটাল। ওকে, এবং এখানে আরেকটা জিনিস তোমাদের যে জিনিসটা সমস্যা সেটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে হয়টা কি যে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে আমরা করতে পারি না, মানে ক্যালকুলেটর যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালাউ করে না, সো ভাইয়া ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করব সেটা আমাদেরকে আজকে শিখিয়ে দিবেন। সো সবাই আশা করি রেডি। আরেকবার চাইলে নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। আমি জানি আজকে বাংলাদেশের খেলা চলতেছে, তবে খেলাটা যখন দেখলাম যে খেলাটা মারাত্মক লেভেলের একটা বোরিং খেলা চলতেছে। ওকে, টি20 নামে হচ্ছে টেস্ট খেলা চলতেছে। সো আমার মনে হয় না এই ধরনের খেলা দেখে হচ্ছে কোনো এন্টারটেইনমেন্ট পাওয়া যাবে, তার থেকে বরং আজকে মোল এবং মোলারিটি ক্লাসটা আমরা শিখে ফেলি। ওকে, আচ্ছা, সো শুরু করছি। সবাই রেডি? ওকে, ফার্স্ট অফ অল আমাদের টপিকটা হচ্ছে মোল। আমরা সবসময় মোল পড়ে এসেছি। মোল মানে কি আমাকে বলো, সবাই বলো মোল মানে কি? মোল হচ্ছে একটা সংখ্যা। কেউ যদি তোমাকে যদি আস্ক করে মোল মানে কি, তুমি বলবো মোল হচ্ছে একটা সংখ্যা। অর্থাৎ এটা যদি আমি যদি ডিরাইভ করি বা এটা যদি আমি ডেফিনেশন লিখি, মানে শর্টকাট ডেফিনেশন বা কথায় কথা যদি বলি যে মোল হচ্ছে একটা সংখ্যা ছাড়া কিছুই নাই। কেউ যদি আস্ক করে মোল মানে কি, তুমি বলবো মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল সংখ্যা ছাড়া কিছুই না। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, তোমাকে কেউ যদি আস্ক করে 1 মোল অ্যাপেল সমান কতটা অ্যাপেল, 1 মোল অ্যাপেল সমান কতটা অ্যাপেল, 6.02 ইনটু 10^23 টি অ্যাপেল। 1 মোল বাইসাইকেল সমান যদি আস্ক করে কতটা বাইসাইকেল বা কতটা ফোন, 6.02 ইনটু 10^23। প্রশ্ন হচ্ছে এই 6.02 ইনটু 10^23 মানে কি? এটা হচ্ছে একটা অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে তার মোল। যে কোনো কিছুর মোল মানে হচ্ছে মনে রাখবা 6.02 ইনটু 10^23। আমাকে কেউ যদি আস্ক করে যে 1 মোল হচ্ছে, আমাকে কি দেন? চাউল দেন। 1 মোল চাউল, 1 মোল চাউল মানে হচ্ছে কয়টি চাউল? 6.02 ইনটু 10^23। অর্থাৎ মোল হচ্ছে একটা সংখ্যা। আমি কি বললাম বলো? মোল হচ্ছে একটা সংখ্যা, মোল সংখ্যা ছাড়া কিছুই না। আমাকে যে কোনো কিছু যদি মোল বের করতে বলে আমি বলবো 1 মোল ট্রাক বলছে, তো 1 মোল ট্রাক সমান হচ্ছে 6.02 ইনটু 10^23 টি ট্রাক। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমি দেখলাম যে মোল মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা বোঝানো হচ্ছে, তার মানে এটা অর্থ এটা কি বোঝাচ্ছে যে মোল সংখ্যা ছাড়া আর কিছুই নয়? হ্যাঁ, মাথায় রাখবা মোল সংখ্যা ছাড়াও এই মোলের আরো 4টা ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর আছে? 4টা ফ্যাক্টর আছে। কি কি 4টা ফ্যাক্টর? খেয়াল করে দেখো সবাই, কি কি। ফার্স্ট অফ অল আমি এখানে মোলটা লিখলাম। 4টা ফ্যাক্টরের মধ্যে প্রথম ফ্যাক্টরটা, ফ্যাক্টর বলতে হচ্ছে মোলটাকে আমি আরো 4 ভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, তার মধ্যে আরেকটা হচ্ছে গ্রাম আণবিক ভর, আরেকটা হচ্ছে বলো গ্রাম আয়নীয় ভর, এবং আরেকটা হচ্ছে মোলার আয়তন। অর্থাৎ এই মোলটাকে হচ্ছে আমরা 4 ভাবে, অর্থাৎ একটু আগে আমি বলেছিলাম যে মোল বলতে বোঝানো হচ্ছে কি সংখ্যা। সংখ্যা ছাড়াও এই মোলটাকে, সংখ্যা ছাড়াও এই মোলটাকে আমি আরো 4 ভাবে প্রকাশ করতে পারি। কয় ভাবে প্রকাশ করতে পারি? 4 ভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ মোলটা হচ্ছে টোটাল বলতে গেলে আসলে 5 ভাবে প্রকাশ করা যায়। একটা সংখ্যার দিক থেকে, একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর থেকে, একটা হচ্ছে গ্রাম আণবিক ভর থেকে, আর একটা হচ্ছে গ্রাম আয়নীয় ভর থেকে, আর একটা হচ্ছে মোলার আয়তন থেকে। এখন তুমি যদি আমাকে যদি বলো যে এই বিষয়টা হচ্ছে আমাকে একটু এক্সপ্লেন করেন, ভাই আমি এটা বুঝি নাই, বেসিক থেকে যেহেতু শুরু করছি তাহলে এক্সপ্লেন করেন। সাপোজ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 23। সো 1 মোল সোডিয়াম সমান কতটা সোডিয়াম? 1 মোল সোডিয়াম সমান হচ্ছে 6.02, মানে 1 মোল সোডিয়ামে কয়টি পরমাণু থাকে? 6.02 ইনটু 10^23। এই 1 মোল সোডিয়াম সমান কত পারমাণবিক ভর?
এটা আমরা কেমনে বের করি? আমরা সবাই জানি সোডিয়ামের পারমাণবিক ভর সমান হচ্ছে 23। এই 23 যেটা পাচ্ছি, এই 23টা হচ্ছে সোডিয়ামের 1 মোল। ঠিক সেম ভাবে আমি যদি অণুর ক্ষেত্রে বলি, অণুর ক্ষেত্রে হচ্ছে ধরো পানি হচ্ছে একটা অণু, পানি হচ্ছে 18 গ্রাম। 18 গ্রামের ক্ষেত্রে কত মোল পানি পাওয়া যায়? 1 মোল পানি পাওয়া যায়। অর্থাৎ যে কোনো কিছুর আণবিক ভর হচ্ছে তার মোল, যে কোনো কিছুর পারমাণবিক ভরটা হচ্ছে তার মোল। প্রশ্ন হচ্ছে আয়নীয় ভর মানে কি? আয়নীয় ভর মানে হচ্ছে যেটা আয়নের ভর থাকবে, যে কোনো কিছুর আয়নের ভরটা হচ্ছে কি তার মোল। আবার প্রশ্ন হচ্ছে মোলার আয়তন মানে কি? মোলার আয়তনের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো পদার্থ অথবা যে কোনো 1 মোল পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে সে পরিমাণ আয়তনকে বলা হচ্ছে মোলার আয়তন। অর্থাৎ যে কোনো 1 মোল পরিমাণ পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে সে পরিমাণ আয়তনকে বলা হচ্ছে মোলার আয়তন। আমাকে যদি বলা হয় সাপোজ কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত? আয়তন মানে হচ্ছে আমার কি লিটারে থাকবে। আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা এসটিপি তে প্রকাশ করলে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তবে সেই মোলার আয়তন কেন বোঝানো হচ্ছে, বোঝানোর সিস্টেমটা হচ্ছে মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল পরিমাণ যে আয়তন দখল করে সেটা হচ্ছে মোলার আয়তন, যা হচ্ছে মোলের সাথে সম্পৃক্ত। আশা করি এই জিনিসটা বোঝানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 1 মোলের ডেফিনেশনে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে বোঝানো হচ্ছে কি 1 মোলের ডেফিনেশন। খেয়াল করে দেখো 1 মোলের ডেফিনেশনটা কি। আচ্ছা আমি আগে থেকে লিখে ফেলছি, আমি কিন্তু তোমাদেরকে অনেক প্রশ্ন করতে দিব এবং সবাই হচ্ছে একটু পরে আমরা হচ্ছে এমসিকিউ করব। এমসিকিউর মধ্যে তোমরা আনসারগুলো লিখে দিবা আমাকে। ওকে ফাইন। ফার্স্ট অফ অল দেখো মোল মানে কি। হোয়াট ইজ মোল? মোল মানে হচ্ছে যে সকল পদার্থের গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা। খেয়াল করে দেখো এখানে আমি কি লিখছি। আচ্ছা আগে আমার মুখের কথাটা দেখো, আমি কি বলছিলাম? যে সকল পদার্থের গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা, গ্রাম আয়নীয় ভরে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের সংখ্যা স্থির থাকে সেই সকল পদার্থকে 1 মোল পদার্থ বলে। সেই সকল পদার্থকে কি বলা হয়? 1 মোল পদার্থ বলে। অর্থাৎ এই জিনিসটা কি, একটু আগে আমি যে বিষয়টা আলোচনা করছি না, এটা হচ্ছে আমি গ্রাফিক্যাল হচ্ছে কি ডিফাইন করছি। অর্থাৎ গ্রাফিক্যাল মানে চার্ট দিয়ে, তোমাকে চার্ট দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। এবং এটা যদি আমাকে যদি বলে ডেফিনিশন আকারে বোঝা, তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে সকল পদার্থের গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা, গ্রাম আয়নীয় ভরে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের সংখ্যা স্থির থাকে, ওই সকল পদার্থকে 1 মোল পদার্থ বলে। এটা হচ্ছে আমাদের মোলের ডেফিনেশন। এখন আমরা মোলের হচ্ছে একটা কি করব, একটা एग्जांपल দেখব কিভাবে হচ্ছে যে কোনো কিছুর 1 মোল পরিমাণ গ্রাম বা ভর বের করতে পারে, সেটা এখন আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো একটা কার্বন পরমাণুতে আমরা সবাই জানি 6টা প্রোটন থাকে। কয়টা প্রোটন থাকে? এটা একটা কার্বন পরমাণু, তার মধ্যে আমরা সবাই জানি কার্বন পরমাণুতে 6টা কি থাকে? ইলেকট্রন থাকে। আর 6টা ইলেকট্রন থাকা মানে হচ্ছে 6টা প্রোটন থাকা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন এখানে 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রন থাকার পাশাপাশি আরো কি আছে? 6টা নিউট্রন আছে। কয়টা আছে? 6টা নিউট্রন আছে। কি বের করতেছি একটু খেয়াল করে দেখো। এখন 6টা প্রোটন বললাম, 6টা ইলেকট্রন বললাম, 6টা কি বললাম? নিউট্রন বললাম। ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা জানি যেহেতু একটি কার্বন পরমাণু ভর হলে ওই পরমাণু নিউক্লিয়াসের ভর। আমরা সবাই জানি একটা কার্বন পরমাণুর ভরটাই হচ্ছে ওই নিউক্লিয়াসের ভর, কারণ নিউক্লিয়াসটা হচ্ছে ওই কার্বন পরমাণুর সমগ্র স্থানটা কি করে ফেলে? দখল করে ফেলে। ঠিক আছে, কারণ একটা পরমাণু 99% অংশ হচ্ছে কি নিউক্লিয়াস দখল করে ফেলে। সো নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে কি কার্বনের ভর অথবা পরমাণুর ভর। নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে কি পরমাণুর ভর। এখানে আমি এই কথাটা লিখছি যে যেহেতু একটি কার্বন পরমাণুর ভর হলো ওই পরমাণুর নিউক্লিয়াসের ভর, সুতরাং নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর কেমনে বের করে? কিভাবে বের করে? প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি। মনে রাখবা যে কোনো পরমাণুর মানে আমাকে যদি বলা হয় যে একটা পরমাণুর ভর কিভাবে বের করে, তুমি বলবা একটা পরমাণুর ভর বের করার জন্য আমাকে আগে ফার্স্টে জানতে হবে সেই পরমাণুতে কয়টা প্রোটন আছে এবং সেই পরমাণুতে কয়টা নিউট্রন আছে। প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে ইলেকট্রনটা কেন বাদ দিলেন? আপনি একটু আগে বললেন যে মোট প্রোটন এবং নিউট্রন ভরের সমষ্টি হচ্ছে কি? মোট প্রোটন এবং নিউট্রন ভরের সমষ্টি হচ্ছে নিউক্লিয়াসের ভর অথবা পরমাণুর ভর। এখানে ইলেকট্রনের ভর কেন বাদ দেওয়া হয়েছে সেটার আনসার আমরা সেকেন্ড স্লাইডে পাবো। খেয়াল করে দেখো এর পরের স্লাইডে এখানে বলা হচ্ছে আমরা জানি একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম এবং একটি ইলেকট্রনের ভর কত? 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -28 গ্রাম।
এখানের মধ্যে এই দুইটা ভরের সাথে ইলেকট্রনের ভর যদি আমি যদি কম্পেয়ার করি, তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে অনেক 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 নগণ্য। এই নগণ্য জিনিসটাকে আমরা কি করি, ফেলে দিই। অর্থাৎ একটা পরমাণু যখন ভর বের করতে হয় সেখানে ইলেকট্রনের ভরটা নগণ্য করা হয়, উপেক্ষা করা হয়। কেন? কারণ ইলেকট্রনের ভরটা হচ্ছে কাউন্ট করার মতো নয়, এটাই বোঝানো হচ্ছে। আবার খেয়াল করে দেখো 1 mu সমান কত গ্রাম। 1 mu সমান হচ্ছে কত গ্রাম, এটা আমরা কি জানি? 1 mu সমান, এটা আমাকে জানতে হবে। 1 mu সমান হচ্ছে 1.67 * 10⁻⁻24 গ্রাম। খেয়াল করো, আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে কোনো কিছু, যে কোনো পরমাণু যদি ভর বের করতে বলে তাহলে আমি কি বের করব? যে কোনো পরমাণু ভর বের করতে গেলে আমাকে হচ্ছে নিউট্রনের ভর এবং প্রোটনের ভর কাউন্ট করতে হবে। সো খেয়াল করে দেখো, নিউট্রনের ভর এবং প্রোটনের ভরটা আমি কাউন্ট করলাম। এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটা তোমাদের আইডিয়া আছে। সো একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে কিভাবে বের করে? কার্বন পরমাণুর ভর বের করতে গেলে সেখানে 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে, দুইটা আমি যোগফল করব। অর্থাৎ 6টা প্রোটনের সমষ্টি এবং 6টা নিউট্রনের সমষ্টি আমি কি করব? যোগফল করব। কেন যোগফল করব? কারণটা হচ্ছে আমরা জানি যে কোনো পরমাণুর ভর বের করতে বললে কি করতে হয়, সেখানে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল বের করতে হবে। অর্থাৎ ভরের সমষ্টির যোগফল, ভরের, আই রিপিট, ভরের সমষ্টির যোগফল। মনে রাখবা, একটা কার্বনে কিন্তু 6টা প্রোটন এবং 6টা নিউট্রন আছে। সো 6টা প্রোটনের ভর এবং 6টা নিউট্রনের ভর বের করব, বের করে দুইটা অ্যাড করলে সেখানে আমি কার্বন পরমাণুর ভরটা পেয়ে যাব। সো খেয়াল করে দেখো, 6টা প্রোটনের ভর হচ্ছে 6 ইনটু, একটা প্রোটনের ভর যদি 1.67 * 10⁻⁻24 হয় তাহলে 6টা প্রোটনের ভর হচ্ছে এত। ঠিক সেম ভাবে 6টা নিউট্রনের ভর হচ্ছে এত।